না প্লিজ, না না না, অসম্ভব লাগছে আমার এখন অবধি। ধুলোর মধ্যে এই হাইওয়ে ওরিয়েন্টেড টায়ার্সে গ্রিপ পাওয়া খুব চাপের। প্রথম পরীক্ষা ছিল ঝুড়ো, তারপর মাটি, তারপর ওখান থেকে পেরোনোর পরে এবার বালির স্ল্যাব, এবার সামনে ওখানে বালি পাতা হয়ে গেছে, এর উপর দিয়েই বা কীভাবে যাবো। এইদিকে ল্যান্ডস্কেপটা দেখুন, জাস্ট আলাদাই। আগের পর্বেই আমরা মেঘালয়ের মাও থারাসান পিক ঘুরে চলেছিলাম মাও ফাংলুরের দিকে, আর যাওয়ার পথে রাত হয়ে যাওয়ায় থাকার জায়গা খুঁজতে কিন্তু বেশ বিপদে পড়েছিলাম। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর ছিল, সে সমস্ত কষ্টই মনে হচ্ছে সুদে আসলে উসুল হয়ে গেছে। আজকে মাও ফাংলুর থেকে চলেছি আমরা কংথং ভিলেজের দিকে, যেটাকে বলা হয় হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া। যাওয়ার পথে অতিক্রম করতে হয়েছে মারাত্মক কিছু অফ রোড, আর তার সাথে আরও অনেক প্রবলেমস। পুরোটাই ডিটেলসে দেখাবো, একটা কমপ্লিট মোটোভ্লগ হতে চলেছে। চলুন মূল গল্পে ফিরি। এই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। এখন আমি রয়েছি মাও ফাংলুর, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা কংথং ভিলেজের দিকে, একটা নতুন অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। মাও ফাংলুর থেকে এখন মেন রোডটা ধরবো, তো এই রাস্তার প্রায় 5-6 কিলোমিটার লম্বা, আর একদম অফবিট, এখানে কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। পাশে জাস্ট দাঁড়িয়ে গেলাম এই জায়গাটা দেখে। এতদিন দেখতাম অনেক প্লেগ্রাউন্ড, কিন্তু এবার বুঝতে পারছি তৈরি কিভাবে হয়, কারণ এটা সদ্য তৈরি হয়েছে। পাহাড় যখন এবার ঢাল হয়ে আসছে, সেই জায়গাটাকে পুরো কেটে সমতল বানানো হয়, এখন এই কাটার দাগগুলো রয়েছে। তো চলুন প্রথমে হাইওয়েতে গিয়ে উঠি, তারপর ওখান থেকে মোটো ব্লগটা কন্টিনিউ করছি, কারণ এই রাস্তা আমি অলরেডি আগের পর্বে দেখিয়ে দিয়েছি। যদি ব্লগটা মিস করে থাকেন অবশ্যই দেখবেন, একটা অসাধারণ ডেস্টিনেশন এটা, কমপ্লিটলি অফবিট, আর এখনও ট্যুরিস্টদের হাতের নাগালের বাইরে। যাওয়ার সময় এখানে আরেকটা লেক চোখে পড়লো, এখানটা আরেকটা লেক। ওরে বাবা, অন্ধকারে অনেক কিছু মিস করেছি। এই পুরো রাস্তাটা তখন কুয়াশায় ঢাকা ছিল, তাই এগুলো দেখা কোনোভাবেই সম্ভব ছিল না, রাস্তাই দেখতে পাচ্ছিলাম না আর লেক দেখবো। তো উঠে এসছি মেন রোডে। এখন আমরা মাও ফাংলুর থেকে চলেছি কংথং ভিলেজ। ডিস্টেন্স আমাদের দেখাচ্ছে 87 কিলোমিটার, আর গুগল বলছে লাগবে 2 ঘন্টা 55 মিনিট। কালকে আমরা এই রাস্তা থেকে এসেছিলাম, সোজা চলে যাচ্ছে শিলংয়ের দিকে, তো ওই দিকে এখন আমরা কন্টিনিউ করছি। অ্যান্ড ইটস এ বিউটিফুল সানি ডে ফর এ রাইড। আমরা এখন চলেছি শিলংয়ের রাস্তায়, ওইখান থেকে কোনো একটা ডাইভারশন আসবে, যেটা এখন আমি ম্যাপে দেখতে পাচ্ছি না। যখন ডাইভারশনটা আসবে অবভিয়াসলি জানাবো। অ্যাজ ইউজুয়াল মেঘালয়ের বিউটিফুল রাস্তা, টুইস্ট অ্যান্ড টার্ন ভরা, অ্যান্ড চালিয়ে একটা আলাদা মজা। আকাশটা একদম গাঢ় নীল, তার সাথে ল্যান্ডস্কেপ, তার মাঝখান থেকে যেন একটা মোটো জিপি ট্র্যাক, যেটা আপনাকে বারবার ইন্সপায়ার করবে লিনিং কর্নারগুলো নিতে। বাট এখানটা আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ কন্ট্রোল হারালে চলবে না। অসাধারণ সুন্দর এই জায়গাটা, অসাধারণ সুন্দর, যত বলবো তত কম। শিলংয়ের যারা বাইকার আছে তাদের উপরে রিয়েলি জেলাস আমি। এত সুন্দর ট্র্যাক পাও তোমরা, কি বলবো। সিনিক ভিউ নিয়ে আমি ছিটকে গেছি পুরো এই মেঘালয়ের পুরো ট্রিপটাতে। হ্যাঁ, কিছু রুরাল জায়গাতে খুব বাজে রাস্তাও পেয়েছি, বাট বেশিরভাগ জায়গায়, ইভেন মাও ফাংলুরে যখন গেলাম অত অফবিট জায়গা, সেখানেও আমি বলবো রাস্তার কন্ডিশন কলকাতার থেকে ভালো। সামনের হলুদ কালোটা হচ্ছে নর্মাল ট্যাক্সি, আর আমার পিছনে যে অল্টো 800টা পুরো হলুদ রঙের, ওটা দেখলাম ট্যুরিস্ট ট্যাক্সি। তো ট্যুরিস্টরা যাতে লং রুটে ট্রাভেল করতে পারে সেই কারণে শিলংয়ের ওই ট্যাক্সিটাই ইউজ হয়, অল ইন্ডিয়া পারমিট সহ। এটা হচ্ছে আমার 7th রিফিল ফর দিস ট্রিপ, আর এখানে অ্যামাউন্ট হচ্ছে 800 টাকা 46 পয়সা, 7.84 লিটার্স। এখানে লিটার হচ্ছে 102 টাকা 10 পয়সা করে। বাইরে এটা এক্সট্রা প্রিমিয়াম, হ্যাঁ, আমাদের থেকে অনেক দাম কম। গোপ্রো কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই পেট্রোলের ভিডিওটা ফোন দিয়ে করতে হলো। এই পেট্রোল পাম্পটা শিলংয়ের থেকে 42 কিলোমিটার দূরে রয়েছে। ওইদিকে চলে যাচ্ছি শিলং, এখন অবধি আমরা সেম রাস্তাতেই যাচ্ছি। ওই যখন বোর্ড দেখতে পাচ্ছেন, শিলং হচ্ছে 42 কিলোমিটার, গুয়াহাটি 139। এখান থেকে বাঁদিকে সোজা চলে যাচ্ছে শিলং গুয়াহাটি। শিলং হচ্ছে 17 কিলোমিটার, গুয়াহাটি হচ্ছে 114 কিলোমিটার। আমরা এইভাবে গিয়ে বাঁদিকেই যাবো, তারপর ওখান থেকে রাইট সাইডে ডাইভারশন নেব। বাকি হচ্ছে 40 কিলোমিটার, তার মানে বলা সেফ শিলং থেকে আসলে আপনাদের টোটাল ডিস্টেন্স হবে 57 কিলোমিটার।
ওয়েট করি বাকিরা আসলে এই রাস্তাটা যাব, কারণ আমি এখানে লিড করছি। তো আমার কাছে শুধু একমাত্র ডাইরেকশন লাগানো রয়েছে। এই লাইফে প্রথমবার এই কফিনের দোকান দেখলাম, চলে এসছে সব। চলুন এগোই এবার। তো ফার্স্টে নেবো এই বাদিকটা, তারপর এখান থেকে একটা রাস্তার ডান দিকে ঢুকে গেছে, মানে এইটা। মানে শিলং থেকে আসলে এই রাস্তা দিয়ে সোজা। এবার এইখান থেকে রাস্তা কিরম হবে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। এখন অবধি পুরো মাখন রাস্তায় চলে এসেছি। লাস্ট 40 কিলোমিটার আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছে দেখা যাক। এই রাস্তাটা বেশ জনবসতি বহুল, আর রাস্তাটা সরু, আর প্রচুর বাড়ি দুদিকে। এবার আমার জন্য সবাইকে দাঁড়াতে হলো, ক্যামেরাটা বিভৎস ভোগাচ্ছে। আবার মিডিয়াম মোডটাকে খুলে লাগাতে হলো। একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর নিচে সে সুন্দর একটা জলের কালার, আর একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। অন্যান্য নদীর মতো অতটা পরিষ্কার নয় যদিও, আর ম্যাপে তো নদীর নাম চিহ্ন দেখছি না। সামনে দেখা যাচ্ছে NH 206, ন্যাশনাল হাইওয়ে 206-এ কানেক্ট করবে বলছে। এখান থেকে এসে বলছে রাইট। ওকে, আমি ভেবেছিলাম গ্রামের রাস্তা হয়তো শুরু হয়ে গেছে। না, ওটা একটা জাস্ট শর্টকাট ছিল, যেটা এসে NH 206-এ আমাকে তুললো। এখান থেকে আমাকে কন্টিনিউ করতে হবে আরও 35 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টা 34 মিনিট। তো এবার আমরা ঢুকবো বাদিক। এই রাস্তাটা ছেড়ে দিচ্ছি, লেখাই রয়েছে বাদিকে রয়েছে কংথং ভিলেজ, বেস্ট ট্যুরিজম ভিলেজ, 26 কিলোমিটার এখান থেকে। আর পায়োনিয়ার অ্যাডভেঞ্চার ট্যুর, ওনারা এখানে বঞ্জি জাম্পিং অ্যারেঞ্জ করে। क्या बात, এটা তো জানা ছিল না। এই রাস্তাটা কিছু তো একটা ব্যাপার আছে। জাস্ট ঢুকলাম এই রাস্তাটায়, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা যেন ড্রপ করে গেল, পুরো বডি কনকন করছে এবার। আবার দাঁড়িয়ে যে সেই উইন্টার লাইনার পরবো আর ইচ্ছা করছে না, এগোই যতটা এগোনো যায়। অ্যান্ড সাডেন চেঞ্জ অফ ল্যান্ডস্কেপ, মানে পাথর ভাঙার কাজ হয় তো বিশাল একটা বড় খাদ। রাস্তা দারুণ, আমি কিন্তু এক্সপেক্ট করছি না রাস্তা খুব একটা ভালো হবে না, বাট রাস্তা কিন্তু এখন অবধি দারুণ। শেষের দিকে একটু অফরোড পাওয়ার চান্সেস আছে, কিন্তু কোনো আইডিয়া নেই, কারণ আমি আগের কোনো রেফারেন্স পাইনি এই জায়গার। রাস্তাটা খুব ন্যারো, তাই আগের থেকে টার্নটা গেস করা চাপের। স্পিডটা অল্প রাখছি এই জন্য। এই জায়গাটার কথাই বলছিলাম, সাডেন চেঞ্জ অফ ল্যান্ডস্কেপ। ভাঙা ভাঙা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে পাথর ভাঙার কাজ হয়। এই যে বাদিকে সব পাথর ভাঙার কাজ চলছে। এইবার খারাপ রাস্তা স্টার্ট হলো, ঠান্ডাটা বেড়ে চলেছে। মা পিঠে একটা পুচকু রয়েছে। আজকে সকালে আমাদের হোমস্টেতেও দেখেছিলাম, আমি তো ভেবেছিলাম দিদি বোধহয় একটা হুড পরে রয়েছে, পরে দেখি ভেতরে একটা পুচকি রয়েছে। এখানেও তাই, এটা খুব কমন এখানে। মেঘালয়তে যত জায়গায় দেখলাম বেশিরভাগই বাচ্চাদের পিঠে বা কোলে এরমভাবে একটা ওড়নার মতো কাপড় দিয়ে বাঁধা থাকে। ইভেন যখন কোনো মহিলা প্রেগনেন্ট থাকেন তখনও ওরকম একটা কাপড় সারা গায়ে বেঁধে রাখা হয়। হয়তো লোকাল অনেক বিলিভ থাকে না যে নজর লেগে যায় বা কিছু, সেরকম কিছু হতে পারে, জানি না আমি ঠিক, বাট এই প্যাটার্নটা অনেক জায়গায় দেখলাম। এই রে, কাদা কাদা হয়ে যাবে তো। অ্যাকচুয়ালি রাস্তাগুলো তো খুব ধুলো ওড়ে, যেই কারণে এই জলটা দেওয়া হয়। হয়তো রাস্তা তৈরির কাজ চলছে নাকি, জানি না রাস্তা তৈরির কোনো কাজ চলছে কিনা, কিন্তু একটা এই কনক্রিটের লেয়ার দিয়ে যে উপর দিয়ে রোলার চালানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে এই জায়গাগুলোতে আরও ভালোভাবে ট্যুরিজম গুজিয়ে উঠবে বোঝাই যাচ্ছে। রাস্তা তৈরির কাজ চলছে, পাশে দেখলাম রোলার রাখা। রাস্তার নামও হচ্ছে কংথং রোড, যেটা এখন সোজা গিয়ে আমরা পৌঁছে যাবো কংথং ভিলেজ। পৌঁছে গেছি এখানে আরেকটা গ্রামের নাম হচ্ছে মাওড়া, আর এখান থেকে সোজা 17 কিলোমিটার গেলে হচ্ছে কংথং। মাওড়া ভিলেজের মধ্যে দিয়ে যাবো এখন আমরা। জায়গাটা খারাপ সুন্দর নয়, মোস্ট প্রবলি ওই দিকগুলোতে কিছু কিছু থাকার জায়গা গজিয়ে উঠছে আস্তে আস্তে। শিওর নই আমি, তাই ওটা নিয়ে কমেন্ট করবো না, বাট সামনে একটা লেক রয়েছে খুব সুন্দর। আমরা এই রাস্তাতেই কন্টিনিউ করবো।
ও লুক অ্যাট দিস, এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। পড়ে না যাই। ও মাই গুডনেস, লুক অ্যাট দিস। ওই দিক থেকে একটা রাস্তা চলে গেছে, আর এইখানটায় ভিউটা দেখ ভাই, অলরেডি নেমে পড়েছে। বিউটিফুল। না আমি সবাই বলছিলাম যে ভিউটা দেখ, অলরেডি সবাই নেমে পড়েছে, তার মানে ভিউটা ভালো লেগেছে সবার, তাই তো? আমি মেঘালয় ঢোকার থেকে আমি এরকম একটা জিনিস খুঁজে যাচ্ছি। আচ্ছা, ঢোকার থেকে ওকে, দেখতে পাচ্ছি নাও ইউ গট ইট। আর ওই দেখ সোজা একটা চূড়া মতো দাঁড়িয়ে আছে, একটা সোজা এইরকম সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে, আমি জানি না। আর এই দিক থেকে আমরা এলাম, এতক্ষণ এই ক্যানিয়নটা দেখতে পাচ্ছিলাম, এই দিকের ল্যান্ডস্কেপটা দেখুন, জাস্ট আলাদাই। আর আমি এত জায়গায় ঘুরেছি, মানে বিশাল ঘুরেছি তা না, এতদিনে যেটুকু ঘুরেছি তার মধ্যে এরকম আমি দেখিনি। অসাম। এটা তো বেটার রাস্তা, একটু আগে যে রাস্তাটা ছিল ওটাতে কষ্ট আরো বেশি হচ্ছিল, কারণ পুরোটা ছিল ধুলো। ধুলোর মধ্যে এই হাইওয়ে ওরিয়েন্টেড টায়ার্সে গ্রিপ পাওয়া খুব চাপের। সামনে একটা পাথরের সোজা দাঁড়িয়ে রয়েছে, যদি আমি তখন এটার কথা বলছিলাম না, ওই দূরে একটা সাদা রঙের কিছু একটা পাথর, একদম সুচালু, মনে হচ্ছে না বল্লমের ফলা। ওয়াও, কোনো কথা হবে না, দারুণ। একটু সামনে দাঁড়ানোর চেষ্টা করছি আমি। ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, নো ডাউট। এখানে সে একটু দাঁড়ালাম এই গাছটা দেখে, পাতার মতোই কিন্তু দেখতে ফুলগুলো, কিন্তু হালকা একটু হলদেটে কালার রয়েছে, কারণ ঝুড়ির মতো নেমে এসেছে, দারুণ। মাউথ হাউ থিং। ओके चलो ये भी चलेगा। ও ওয়াও, এই যে সামনের পুরো পাহাড়টা, ঘাসগুলো অনেকটা কাশফুলের মতো দেখতে লাগছে, দারুণ রোদটা পড়ার পরে। আর একটু এগোলে বুঝতে পারবেন পুরো রাস্তাটা এইভাবেই চলেছে। ইভেন কিছু কিছু জায়গায় তো এইগুলো একদম রাস্তার উপরে নেমে এসেছে। এই যে ঘাসফুলগুলো একদম রাস্তার উপরে নেমে এসেছে। ইচ্ছে করছে ছুতে, কিন্তু হ্যান্ডেল ছাড়তে ভরসা পাচ্ছি না, কারণ দু হাত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হচ্ছে হ্যান্ডেলটাকে, এই যে নিচে ঝুড়ো পাথরগুলোর জন্য। কেস করেছে মোস্ট প্রবলি, রাস্তায় ধস নেমেছে একটু, হ্যাঁ সেটাকে পরিষ্কার করার কাজ চলছে। সাইড দিয়ে বেরিয়ে যাবে আশা করি। এখানে গাড়ি স্কিড খাবে। এখান দিয়ে এগোবো কি করে এরপরে? রাস্তা তো আরো টাফ হচ্ছে, পুরো ঝুড়ো মাটি আর পাথর, এবার আরো টাফ হয়ে গেল রাস্তাটা। রাস্তা তৈরির কাজ চলছে। ও যাওয়া যাবে না। हाँ আমাদের যাত্রা কি তাহলে এই অবধি শেষ? भैया नहीं जा सकते क्या इसके ऊपर से? এটা কিরম চ্যালেঞ্জ, এইটা কিরম চ্যালেঞ্জ? এতগুলো পাথরের উপর দিয়ে যাবো কি করে? দাঁড়া দাঁড়া, গাড়িটা ঘুরবে, সামনে এটা আসবে। এটাকে ये कहाँ आगे हम जाएंगे कैसे, लौटेंगे कैसे? लास्ट 7.5 किलोमीटर बाकी। যে 7.5 কিলোমিটার যেতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, এর উপর কীভাবে যাবো? আর যেই রাস্তাটা দাদা বললো ওটা দিয়ে, ওটা দিয়ে ব্রিজ না, ওটা ব্রিজ না। মাওড়া বলে একটা গ্রাম দেখাচ্ছিল ওখানে। হ্যাঁ মাওড়া তো সারি স্টেশন। হ্যাঁ সেটাই বলছি, ওখানে তো যাবো না, আমি তো যাবো কংথাং। তো এর উপর দিয়ে সাইড দিয়ে যাবো নাকি? ওই সাইড দিয়ে যাও। রাস্তা কি কালকে মোটামুটি হবে নাকি কালকে ফেরার পথে অবস্থা খারাপ হবে? না না না, কালকে ভালো হবে। কালকে ওরে বাবা, আগে করব না, এই পুরো রাস্তাটা হবে এরকম? ওরে বাবা, আমি শুধু ভাবছি যাবো কি করে, মানে এই সাইড দিয়ে যাবো না এই সাইড দিয়ে? কোন দিক দিয়ে সুবিধা হবে? এদিক দিয়ে? আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি কলকাতা। কলকাতা। দেখি কি হয়।
অসম্ভব লাগছে আমার এখন অবধি। ওনাকে নামিয়ে দিয়েছি পিলিয়ন নিয়ে, তো অসম্ভব। বাপরে বাপ। তার মধ্যে এই যে একটু দেখিয়ে দিই, এই আমার লাগেজের সেট, এই নিয়ে যাচ্ছি। কংথং পরীক্ষা নেবে, দাঁড়াও 1 মিনিট, এই পাতটা নিয়ে নি। মাঝখানে মাঝখানে আবার বালি ফেলা রয়েছে, এটাই তো আরেকটা সমস্যা। বাড়ি খাস না বাবা, বাড়ি খাস না। ও বাবা, এটা প্রথম পরীক্ষা ছিল ঝুড়ো, তারপর মাটি, তারপর ওখান থেকে পেরোনোর পরে এবার বালির স্ল্যাব, এবার সামনে ওখানে বালি পাতা হয়ে গেছে, এর উপর দিয়েই বা কীভাবে যাবো। আয় আয় আয়, এবার পরীক্ষার এটা সেকেন্ড ফেজ হলো, থার্ড ফেজ দেখ ওখানে বালি পেতে দিয়েছে, ওর উপর দিয়ে কি করে যাবো। মুকুটমণিপুর, বাঁকুড়া মুকুটমণিপুর, আমি দেখছি অনেক বাঙালি তো এখানে। এখানে এর আগে আর দুজন দাদা কথা বললেন। এইগুলো সব আসামি। আচ্ছা আসামে। আচ্ছা, তুমি কি এখানে দায়িত্বে এই কাজের? আচ্ছা, কালকে ফিরতে পারবো এখান দিয়ে? এখানে কি পুরো ট্যুরিজমটা আস্তে আস্তে গড়ছে নাকি এখন? মানে দেখছি সব জায়গায় খুব সিরিয়াস নোটে কাজ চলছে। ডাউকে এখনো যাইনি, এখান থেকে হয়ে ফেরার পথে ওই হয়ে ফুটবো। ওয়েস্ট বেঙ্গল থেকে কোন রাস্তা দিয়ে এসছো? মেন রাস্তায়? আমরা আরো অনেক জায়গা থেকে ঘুরে আসছি। আমরা বাড়িচোড়া গেছিলাম, বাড়িচোড়ার পরে তারপর সিজু কেভ, আচ্ছা আচ্ছা, তারপরে গেলাম মাওফাংলুর, মাওফাংলুর থেকে এখানে আসছি। আমরা ঠিক করেছি এবার এমন সব জায়গায় যাবো যেখানে কেউ যায় না। তাহলে এখানে সোরা বলে একটা জায়গা আছে। কি নাম? সোরা। শোর আমি দেখলাম তো, হ্যাঁ কাছাকাছি বোধ হয়। হ্যাঁ, বাংলাদেশের বর্ডার একদম। আচ্ছা 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 এর এই দিকটা চেরাপুঞ্জির সাইডে। আচ্ছা, বলছেন ওখানে গিয়ে আসবো তাহলে? সোরা যাবেন, চেরাপুঞ্জি যাবেন, চেরাপুঞ্জি থেকে মৌসিনরাম চলে যাবেন। মোটরসাইকেল নিজের কোনো অসুবিধা নেই। মোটর সাইকেল নিচে অসুবিধা নেই, শুধু চাকরির মাঝখানে সময়টা নিয়ে অসুবিধা। একবার না হোক আবার আসবো। কাজ করেন? হ্যাঁ, কিসে কাজ করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে ওই ওদের সফটওয়্যার মেনটেন করি আর কি টুকটাক। এই আমার বাকি সব বন্ধুরা রয়েছে, এই তো সব তো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, সব তো একই বন্ধু তোমরা। 08 তো বারাসত। এগো এগো, এরা অধৈর্য হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। হ্যাঁ, এ বাবা, এই যে পরীক্ষা থার্ড ফেজ, বেচারি সে হাই। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? ভয় লাগছে, কালকে সেরাটা নিয়ে গিয়ে। ওকে কি করে বোঝাই আমার কি ফেটে পড়ে আছে। এবার রাস্তাটা একটু বেটার, আশা করি এখান থেকে খুব একটা অসুবিধা হবে না, যদিও যতবার বলছি উল্টো হচ্ছে। আমরা অফরোডিং এর তুঙ্গে পৌঁছে গেছি। তুঙ্গে মানে বাড়ি চড়াতে অলরেডি তুঙ্গে পৌঁছে গেছে, এবার স্পেসে চলে গেছে রে ভাই। থার্মোমিটার ফেটে পারদ বেরিয়ে যাওয়া, সেম কেস। ম্যাডাম আসুন, বসুন। আজকে এই রাস্তাটাই এখন আমাদের কাছে স্বর্গ, আগের থেকে তো অনেক বেটার। ওরে বাপরে বাপ, না চাইতেই মানে জল, সামনে রাস্তা হয়ে গেছে অলরেডি কিছুটা। এখন জানি না এটা সত্যিই নাকি অ্যাড দিচ্ছে, একটু এগিয়ে হয়তো দেখবো আর রাস্তা নেই। এখানে রাস্তা ঠিক ততটাই আছে যতটা কোলগেট সল্টে নুন, যতটা গার্নিয়ারের ফ্রুট শ্যাম্পুতে ফ্রুট থাকে। না প্লিজ, না না না, তো এক্ষুনি ভাবলাম কষ্ট শেষ। ও ও ও ও মা, পড়তে পড়তে ভাবলাম, পড়তে পড়তে বসে আছে কতগুলো কচি কাচার দল। হর ঘর জল প্রকল্প দেখলাম, জায়গাটার নাম হচ্ছে ওয়ার ভিলেজ। এখানে একটা ডাইরেকশন দেওয়া রয়েছে, কংথং ভিলেজ 8.5 কিলোমিটার। আর একবার দাঁড়াতে হবে কারণ শ্রীরূপের বাইকের টায়ার গেছে পাঞ্চার হয়ে। আর কি কি দেখা বাকি? হ্যাঁ, ফাইনালি পাঞ্চারটা ঠিক করা গেছে। তো পাঞ্চারে লাগানোর জন্য ছোট রবারের টুকরোগুলো থাকে, প্রথমে একটা লাগালাম, ভাবলাম ঠিক হয়ে গেছে। লাগানোর কিছুক্ষণ পরে দেখি হাওয়া বেরোচ্ছে, আবার সেকেন্ডটা লাগালাম, আবার কিছুক্ষণ পরে হাওয়া বেরোচ্ছে, থার্ডটা লাগানোর পরে এইবার থেমেছে। বেস্ট পার্ট হচ্ছে আমরা এই পাঞ্চারটাই খুঁজে পাচ্ছিলাম না।
এটা ফোর্থ। এটা ফোর্থ না থার্ড? না, একটাকে ধাক্কা দিয়ে ভেতরেই পাঠিয়ে দিচ্ছি আমি। ওটা ভেতরে থাকবে, ঠিক আছে। তো টোটাল 4টে খরচা আছে, যার মধ্যে একটাকে ধাক্কার ভেতরে পাঠিয়ে দিয়েছি আর 3টে লাগিয়ে এখন কাজ চলছে। হ্যাঁ, তার মধ্যে পাঞ্চারের যে ফুটোটা সেটাই খুঁজে পাচ্ছিলাম না, কারণ ওই সার্ফ মানে জল সার্ফ কিছুই তো ছিল না, একটু খাওয়ার জল এটুকু ছিল, তার মধ্যে কি সার্ফ না শ্যাম্পু মেশালো। ছেলে এত দানি, এত শ্যাম্পু মিশিয়েছে ফেনাই হচ্ছে না। আমি সারা টায়ারের মধ্যে দিয়েও কোথাও পাঞ্চার খুঁজে পাচ্ছি না। করতে করতে একটাকে হাত পড়তে একটুখানি ফেনা বেরোতো, বুঝলাম পাঞ্চারটা ওইখানে এরকম লম্বা হয়ে চিড়ে গেছে, অনেকটা বড়। ফাইনালি ইটস ডান। আমরা এবার যাচ্ছি কংথং ভিলেজের দিকে। আমরা ঋষভকে আগে পাঠিয়ে দিয়েছি, ও গিয়ে রুম দেখছে, একটা পেয়েছে বোধহয়। কি কংথং ট্রাভেলার্স নেস্ট, 3,500-4 হাজার টাকা করে পার রুম চাইছে। শুনে আমরা আমরা এখন অল্টারনেটিভ খুঁজছি, বাট যতদূর জানি ওখানে ওই একটাই আছে। দেখা যাক। ভেবেছিলাম সময় মতো পৌঁছে ওখানে একটা ট্রেক আছে 1 ঘন্টা, সেটা করব। আজকে আর মনে হচ্ছে না পসিবল হবে। সন্ধ্যাবেলা হয়ে যাবে মনে হচ্ছে পৌঁছাতে। দিন থাকতে পৌঁছাতে পারলে মানে বিশাল ব্যাপার। ঠান্ডা বেড়ে যাচ্ছে, এতক্ষণ একটা কি বলে টি শার্ট পরেই চালাচ্ছিলাম, এবার উইন্টার লাইনারটা পরে নিলাম। চলো কাটো। এত কথা বলেছি, আরেকটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করবো, থ্যাঙ্কস টু রিনা। ও পিঠে 2টো ভারী ব্যাগ নিয়ে তখন এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে, এইটুকু রাস্তা। তো প্রথমে একটা গাড়ি এলো, তারপর একটা ট্রাক এলো, প্রত্যেকবার সাইড দিতে হচ্ছে গাড়িগুলোকে নিয়ে। এই করতে করতে অর্ধেক জিনিস ওখানে অর্ধেক জিনিস এখানে, তো সেগুলো নিয়ে একবার এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, ফুল সাপোর্ট, থ্যাঙ্কস টু হার। তো এখন ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 5.3 কিলোমিটার্স। নেটওয়ার্ক নেই, এটা জাস্ট আগে লোড হয়ে গেছিলো ম্যাপটা, সেটার উপরে ভরসা করেই চলছি। যদি রাস্তা একটাই, ঋষভ বললো যে এগিয়ে গিয়ে দেখেছে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে, তো বাঁদিকের রাস্তা নিয়েছে, তো এগিয়ে দেখবো। এটা কি স্বপ্ন না সত্যি বুঝতে পারছি না। এত কিছু পেরিয়েছে ফাইনালি নাকি এত ভালো রাস্তা। সানসেটটা অলরেডি হয়ে গেছে, বাট লুক অ্যাট দিস, এটা একটা ভিউ পয়েন্ট। আর এইখান থেকে মিডোটা যা লাগছে না, প্রত্যেকটা পাহাড় এরকম লেয়ারের মতো চলে গেছে। যত দূরে গেছে কুয়াশার জন্য আরও নীলাভ আভাটা বেড়েছে। সামনেরটা একদম ডার্ক, তারপর একটু লাইট হালকা নীল, আর একদম সাদাটে নীল। দারুণ এই জায়গাটা। এগোই। কংথং ভিলেজ কা স্ট্রেট, কংথং स्ट्रेट। कॉन्थंग ओनली कॉन्थंग। कॉन्थंग में मतलब मल्टीपल होमस्टे है? हाँ है। हाँ लेफ्ट लेफ्ट ओके लेफ्ट। हाँ थैंक यू। হালকা জল রয়েছে। কংথং ভিলেজ লেফট 3 কিলোমিটার। আচ্ছা, এটাই সবাই বলছে যে কংথং লেফট। হোমস্টে বা থাকার জায়গা যে জিজ্ঞেস করছি সেটা কেউ বুঝতে পারছে না। কমিউনিকেশন গ্যাপটা এখানে একটা বড় ফ্যাক্টর। ওয়েলকাম টু কংথং, দ্য হুইসলিং ভিলেজ অফ ইন্ডিয়া, অমৃত মহোৎসব গেট। এখান থেকে কংথং ভিলেজ স্টার্ট হচ্ছে। এটা ট্যুরিস্ট ইনফরমেশন सेंटर किंतु बंद। एक्सक्यूज मी भैया, यहाँ पे होम स्टे स्ट्रेट, यहाँ पे एक ही होम स्टे है क्या? ओनली वन होम स्टे? वही है। तीन चार रूम है। अच्छा, वही एक ही होम स्टे है। ओके ओके, थैंक यू। हाँ, কনফার্ম করে নিলাম, কারণ ঋষভকে আগে পাঠিয়ে তো এমনি রুমের দাম জিজ্ঞেস করেছি, তো বললো যে দুজন করে থাকি একটা রুমে 3,500 টাকা করে চাইছে, আর যদি 4 জন একটা রুমে থেকে যাই তাহলে 4,000 টাকা। আমরা 4 জন থেকে যাবো, বাট আমাদের প্রাইসটা একটু বেশিই লাগছিলো, তাই জন্য আমি চেষ্টা করছিলাম যে আরেকটু কথা খুঁজে দেখবো। চলো ওই যখন ঋষভ দাঁড়িয়ে আছে তোকে নিচ থেকে দেখতে পেলাম জাস্ট, আর অপেক্ষা করার ব্যাপার নেই। দিস ইজ কংথং ট্রাভেলার্স নেস্ট, একটা মাত্র হোমস্টে পুরো এলাকায়। দেখি এবার রুমটা কিরকম। আমি এমনি ছবিতে দেখেছি গুগল ম্যাপে, এই যে এই রুমটারই ছবি দেখেছি।
এখানে এসে লাগেজগুলো ভেতরে রেখেছি, এবার জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। অনেস্টলি আর এনার্জির বিন্দু মাত্র নেই, তাও কোনো মতো মনের জোর সংগ্রহ করে একটু বাইরে বেরোচ্ছি, ঘুরে দেখবো লোকাল কিছু এক্সপ্লোর করার মতো আছে কিনা। লোকাল এক্সপ্লোর মানে কোনো ডেস্টিনেশন না, কোনো যদি দোকান পাট কিছু থাকে কারোর সাথে কোনোভাবে কমিউনিকেট করা যায় কিনা। বাকি এই জায়গাটা খুব সুন্দর। আজকে ওই টায়ারটা পাঞ্চার হওয়ার জন্য এত লেট হয়ে গেল, কিছু কভার করে উঠতে পারলাম না। এই জায়গাটা কালকে সকালে ঘুরিয়ে দেখবো। পিচার প্ল্যান্ট বা কলসপত্রী গাছের আমি এতদিন নাম শুনেছিলাম, এখানে ভর্তি আলাদা আলাদা অর্কিডস আছে, খুব সুন্দর ডেকোরেটেড পুরো জায়গাটা। উইল এক্সপ্লোর ইট টুমোরো। আজকে রাতে আপাতত কনসেন্ট্রেট করবো আড্ডা, খাওয়ার দাওয়ার, আর কি, ও আর ঘুম। কালকে আমরা এখান থেকে বেরোবো, দুটো ট্রেক আছে, খুব আনকমন দুটো জায়গা, এখন নাম বলছি না, কালকে দেখাবো।